আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সংস্কারের মূল লক্ষ্য নির্বাচন ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, মন্তব্য আইন উপদেষ্টার। রাজনৈতিক সদিচ্ছায় কাটাতে পারে বিচার বিভাগের অনিয়ম। বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে পররাষ্ট্র দপ্তরের চিঠি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিডিআর বিদ্রোহের ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিশন গঠন। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ। সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে দুদকের মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। সংস্কারের পরে নির্বাচন নয়, নির্বাচনকে সামনে রেখে সংস্কার করা উচিত বলে মনে করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। একই সাথে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরও প্রয়োজন বলে মনে করেন তিনি। রাজধানীতে বিচার বিভাগ পুনর্গঠনের সংলাপে উপদেষ্টা আরও বলেন, দলীয় বিবেচনায় বিচার নিয়োগ বন্ধে আইন করা হচ্ছে। অন্যদিকে বিচার বিভাগের স্বাধীনতায় রাজনৈতিক প্রভাব বন্ধের পরামর্শ আইন বিশেষজ্ঞদের। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির জপল। একটা কবিতা লেখার কারণে আইসিটি অ্যাক্টে গ্রেফতার দেখানো হয় দিদারুল আলমকে। শুধু তাই নয়, বিচার চলাকালে নানা ধরনের হয়রানির শিকারও হন তিনি। এই কবিতাটা আমি জামিনে বের হওয়ার 3 মাস পরে লেখা। তার মানে জামিনে বের হওয়ার 3 মাস পরের একটা লেখা পোস্টকে তারা বলছেন যে আমার নামে যে তারা আসলে 10 মাস আগে বা 11 মাস আগে যে মামলা করলেন, গুম করলেন, সেটার প্রমাণ। তো এই যখন তারা চার্জশিটে প্রমাণ দিলেন, এই চার্জশিট তো ছুঁড়ে ফেলে দেওয়ার কথা ছিল বিচার বিভাগের। এই মামলার প্রমাণ যেটা তারা উত্থাপন করলেন, সেটাই তো আসলে প্রমাণ করে যে এই মামলাটা একটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, পুরোপুরি একটা ভুয়া মামলা। রাজধানীতে বিচার বিভাগ পুনর্গঠনের সংলাপে বক্তারা বলেন, গত 1.5 দশকে বিচার বিভাগ অনেকটা রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছিল। পদ পদোন্নতির জন্য অনেক বিচারক রাজনৈতিক কর্মীর মতো আচরণ করেছেন। এই বিচার ব্যবস্থা সংস্কার করার সময় আমাদের মাথায় রাখতে হবে যে কোন ব্যক্তিগুলোকে আমরা এখানে নিচ্ছি, যে এই ব্যক্তিরাই কিন্তু ডিফারেন্স মেক করে দিতে পারে। সুতরাং আইন বা সংবিধান দিয়ে সবকিছু বেঁধে রাখা যায় না। ব্যক্তি সিলেকশনের ব্যাপারে আমাদের মারাত্মক হবে। একজন বিচারক, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাজ হচ্ছে বাইরে আমরা কোথায় কি বলছি সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য কন্টেম্পট অ্যাক্ট ব্যবহার করা। অন্যদিকে কত হাজার কন্টেম্পট পিটিশন পেন্ডিং আছে আমি পরিসংখ্যান নাই, কিন্তু এই গত 10 বছরে যত কন্টেম্পট পিটিশন হয়েছে, কোন একটা কন্টেম্পট পিটিশনের কোনো শুনানি করা যায়, কোনো কোর্ট বলছেন আমরা আদালত অবমাননা, সরকারের কোনো এজেন্সি আদালতের আদেশ ভায়োলেশন করেছে আমরা শুনতে পাবো। ডিস্ট্রিক্ট কোর্টের বাথরুমে গেলে কারো যদি টয়লেট চেপে লেগে থাকে, সে ওখানে গিয়ে ওয়াশরুম ইউজ করবে না, থুতু। তারপরে হচ্ছে আপনার পানির পিক, বাথরুমে মানে পানি জমে থাকে 3-4 ইঞ্চি, প্রায় 80% ডিস্ট্রিক্ট কোর্টের এই অবস্থা। হাইকোর্টেরও একই অবস্থা, বাই দ্য ওয়ে। তো কেন হাইকোর্টের একই অবস্থা? এবং আপনি যদি নারী স্বাস্থ্যের কথা চিন্তা করেন, দীর্ঘ সময় বাথরুমে না গেলে কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা কত বেশি হয়ে যায়। সেখানে চরমভাবে ব্রেস্ট ফিডিংও সব জায়গায় আছে বলে মনে হয় না। কি ভয়ঙ্কর অবস্থা! যে এগুলো কি খুব কঠিন কাজ। যে এই জুডিশিয়ারি নিজের ওয়াশরুম ঠিক রাখতে পারে না ফান্ডের অভাবে, সেই জুডিশিয়ারি ন্যায় বিচার করবে কোত্থেকে? এটা তো বাস্তব কথা। তো সেটা কেন করতে পারছে না? কারণ সেখানে একটা এক্সিকিউটিভের সাথে জুডিশিয়ারি একটা দ্বন্দ্ব আছে, যে আমার 2 মিনিট লাগবে। এই দ্বন্দ্বের কারণে জুডিশিয়ারিকে এই বাজেটগুলো দেওয়া হয় না। যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে ভ্যারিয়াস ক্রাইটেরিয়া কিন্তু অ্যাসেস করতে পারলে ভালো হয়। দুর্নীতি একটা ব্যাপার, দুর্নীতি যদি সেই মাত্রায় হয় যার কিছু করা নাই, সেটা একটা কথা। কিন্তু এখানে যদি কারেক্টিভ অ্যাকশন নেওয়া সম্ভব হয়, কোর্টে ফিরে আসা সম্ভব হয় উইথ কারেক্টিভ অ্যাকশন, উইথ কনফিডেন্স, তাহলে সেটা বোধহয় আমাদের বিবেচনা করা উচিত। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, উচ্চ আদালতের বিচারকদের বিরুদ্ধে দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের বিস্তর অভিযোগ আছে। দলীয় বিবেচনায় বিচারক নিয়োগ বন্ধে আইন করার কথাও জানান তিনি। সমস্ত কোর্ট ডিসফাংশনাল হয়ে গেছে। বিডিআরের বিচার 2 বার শুনানি পিছাই হয়েছে, কোনো বিধি নাই। বিধি বিচার তো কোনো বিচার হয় না। আমি কোর্টটা ফেলে রেখে দিব, আমি স্থায়ী প্রসিকিউশন সার্ভিস ল করবো। সেই ল নিয়োগ হতে হতে 1 বছর 1.5 বছর থাকবে, 1 বছর 1.5 বছর বাংলাদেশে থাকবে না। এ সময় সংস্কার, নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর নিয়েও কথা বলেন আইন উপদেষ্টা। এখন একটু শুনে চিন্তা করে বলবো যে এইভাবে করা যায়, তাহলে হয় যে আমরা কনস্ট্রাকটিভলি কাজ করতে পারি। তাহলে মনে হয় কি যে আমরা বলছি ওনারা শুনে না,
রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনো প্রতিষ্ঠানই স্বাধীনভাবে কাজ করতে পারবে না বলে মনে করেন বক্তারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। 2009 সালে 25 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজিবি দিবস উপলক্ষে পিলখানায় আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সাথে যোগাযোগ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন আসেনি জানিয়ে উপদেষ্টা বলেন, 2 মাসে নয়, গত 2 বছরের মধ্যে 60,000 রোহিঙ্গা প্রবেশ করেছে। এছাড়া খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও পরিবারবর্গের সংবর্ধনা প্রদান করে বাহিনীটি। দেশের সাধারণ জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান, আইন শৃঙ্খলা রক্ষা, আন্তঃরাষ্ট্র সীমান্ত অপরাধ দমন প্রত্যক্ষভাবে এবং আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার্থে বিজিবির এবং প্রতিটি সদস্য বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং সরকার কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে আসছে। 4 মাসেও প্রশাসনে বিশৃঙ্খলা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নয়াপল্টনে মুক্তিযোদ্ধা দলের মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এই অভিযোগ করেন। সরকারের কয়েকজন উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে রিজভী আরও বলেন, সংস্কারের নামে মানুষকে দীর্ঘদিন ভোট বঞ্চিত রাখা গ্রহণযোগ্য হবে না। ভারতের সহায়তায় শেখ হাসিনা সেদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ করেন তিনি। বাংলাদেশের মানুষ কোনো দেশের তাবেদারি মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন রিজভী। প্রত্যেকটি জায়গায় দেখবেন যে চুরি, ডাকাতি, ছিনতাই বেড়ে গেছে। তাহলে কিভাবে আপনার প্রশাসন চলছে? আপনার কর্তৃত্ব প্রশাসনের মধ্যে আপনি সেটাকে বজায় রাখতে পারছেন? তা না হলে ছিনতাইকারীর ছুরিতে 10 জন লোক মারা যাবে এই রাজধানীতে। কিন্তু আপনাদের কাছে প্রত্যাশা হচ্ছে যে একটা শান্তির শহর হবে। আপনারা সব কিছু বন্ধ রেখে স্তব্ধ করে দিয়ে ইলেকট্রিসিটি বন্ধ করে অন্ধকারের মধ্যে সংস্কারের মাস্টার প্ল্যান করবে, তো এটা কি একটা বিশ্বাসযোগ্য বিষয় হতে পারে? বাংলাদেশের অবকাঠামোগত প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগের তদন্তে এবার নাম এসেছে শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকেরও। আর এই ঘটনায় যুক্তরাজ্যে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন দেশটির কর্মকর্তারা। মূলত দেশটির মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় এবং নৈতিকতা বিভাগ তাকে এই জিজ্ঞাসাবাদ করে। স্থানীয় সময় রোববার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদপত্র সানডে টাইমস। ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি বলছে, বাংলাদেশে একটি পারমাণবিক শক্তি প্রকল্প থেকে নিজের পরিবারকে প্রায় 4 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করতে সহায়তা করার অভিযোগে মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় ও নৈতিকতা বিভাগ মন্ত্রী টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরী, তার স্ত্রী এবং মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। নির্ধারিত সময়ে সম্পদের হিসাব দাখিল না করায় তাদের বিরুদ্ধে এই মামলা করল দুদক। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে আলোচিত ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরীর সব ধরনের ব্যাংক হিসাব গত অগস্টে তলব করে দুদক। একই সঙ্গে তার স্ত্রী সুপর্ণা রায় চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর হিসাবের তথ্য চেয়ে তা 7 সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে সময় বেঁধে দেওয়া হয়। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সহ 8 জনকে পৃথক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশের আবেদনের ভিত্তিতে হত্যা চেষ্টা ও অপহরণের অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। গ্রেফতার দেখানো অন্য 6 জন হলেন জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও চাকরি থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান।
গাজীপুরে কোনাবাড়িতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুর টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে এমএম নিটওয়ার কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন পথচারী এবং যানবাহনের যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকে ঘটনাস্থলে রয়েছেন পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। শ্রমিকরা জানান, গত 17 ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করে এমএম নিটওয়ার লিমিটেড কর্তৃপক্ষ। এরপর থেকে শ্রমিকরা কারখানাটি খুলে দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছিল। দাবি পূরণ না হয় শ্রমিকরা সকাল থেকে গাজীপুর টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে। উন্নয়নের নামে ঢাকার আশপাশের নদীগুলোকে ধ্বংস করা হয়েছে, তাই সেগুলো রক্ষায় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানান। উপদেষ্টা আরও বলেন, ঢাকায় 25টি খাল শনাক্ত করা হয়েছে। এছাড়া পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে সরকার নতুন করে ভাবছে। ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় একবার ব্যবহারযোগ্য পলিথিন ব্যবহার বন্ধের আহ্বানও জানান রিজওয়ানা হাসান। We have to go to Podda. We have to go to Meghna. That is the extent of pollution that we have caused to our river systems in the name of development. দেশের সংকটকালে গণতন্ত্র পুনরুদ্ধার ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে কানাডা ভিত্তিক অনলাইন টেলিভিশন নাগরিক টিভি, যা মোটেও সহজ ছিল না। শিকার হতে হয়েছে নানা হয়রানি ও মামলার। সকল বাধা পেরিয়ে নাগরিক টিভি দেশের মানুষের কণ্ঠস্বর হতে চায় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্ণধার টিটো রহমান ও বার্তা প্রধান নাজমুস সাকিব। তরিক ইসলামের রিপোর্ট। যেকোনো অন্যায় অনিয়মের বিরুদ্ধে সবসময় সোচ্চার কানাডা ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম নাগরিক টিভি। সবশেষ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ও তার নেতাকর্মীদের অনিয়ম, দুর্নীতির সংবাদ প্রকাশ করায় আলোচনায় আসে কানাডা ভিত্তিক নাগরিক টিভি। সোচ্চার ছিল ছাত্র আন্দোলনের সংবাদ প্রকাশেও। সন্ধ্যায় বনানীর অভিজাত হোটেলে মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে প্রতিষ্ঠানটি। অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেরা। এ সময় দেশের ক্রান্তিকালে নাগরিক টিভির ভূমিকার প্রশংসা করেন বক্তারা। একটা লোক উইথাউট অস্ত্র দাঁড়িয়ে গেছে, তাকে গুলি করতে হলো আমার, কেন? ওয়াই? এটা কি রাইট অফ প্রাইভেট ডিফেন্স? একটা গঠনমূলক মোটিভেশনের কিন্তু দায়িত্ব থাকে। আমি আশা করি নাগরিক টিভি এ বিষয়েও যথাযথভাবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে তার দায়িত্বের এই ফোকাস পয়েন্টটাকে সে চেঞ্জ করে নিতে পারবে। আজকে যে মুক্ত বাংলাদেশে আমরা পেয়েছি, এই পাওয়ার ক্ষেত্রে নাগরিক টিভি বড় ভূমিকা পালন করেছে। যেই ফ্যাসিবাদী কাঠামো গড়ে উঠেছে, সেই কাঠামোর পরিবর্তন করতে হবে। তার জন্যই আমরা সবাই বলছি যে রাষ্ট্রের সংস্কার প্রয়োজন। নাগরিক টিভি দেশের মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করবে বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিটো রহমান। স্বৈর শাসনে আমরা যখন চোখে চোখ রেখে কথা বলেছি, আমাদের এই কথা বলাটা খুব সহজ ছিল না। যারা নির্যাতনের শিকার হয়েছেন, বিরোধী দলে অবস্থান করে যারা নির্যাতিত হয়েছেন, তাদের পক্ষ অবলম্বন করাটা তখন আমার কাছে মনে হয় ছিল নিষিদ্ধ। ভবিষ্যতেও নিরপেক্ষতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা হবে বলে জানান বার্তা প্রধান নাজমুস সাকিব। আমি এমন সব রাঘব বোয়ালদের বিরুদ্ধে প্রতিবেদন করেছি, এদের অস্তিত্ব কিন্তু এখনো বিলীন হয়ে যায়নি। এখনো মনে প্রাণে চায় যে নাজমুস সাকিবকে ধ্বংস করে দিলে তাহলে আর তো কেউ থাকলো না ওদের বিরুদ্ধে বলার মতো। এ সময় দেশে নাগরিক টিভির কার্যক্রম চালুর দাবি জানান বক্তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। টাঙ্গাইলের করটিয়ার এক সময়ের স্রোতস্বিনী সুন্দরী খাল এখন ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। দখল আর দূষণে মরতে বসেছে খালটি। অথচ এই খালকে কেন্দ্র করেই একসময় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে এই এলাকায়, যা কালের বিবর্তনে এখন শুধুই ইতিহাস। টাঙ্গাইল থেকে নাসির উদ্দিনের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে রিপোর্ট করছেন আশিকুর রহমান। সৌন্দর্যের কারণে প্রায় 5 কিলোমিটার দীর্ঘ এই খালটির নাম সুন্দরী খাল। জেলার সবচেয়ে বড় কাপড়ের হাট, বাংলার আলিগড় হিসেবে পরিচিত সাদত কলেজের শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষের যাতায়াতের পথ ছিল এই সুন্দরী খাল দিয়ে।
তবে সড়ক ব্যবস্থা উন্নত হওয়ার পর দিন দিন গুরুত্ব কমতে থাকে এ খালের। অবৈধ দখলদাররা খালের দুপাশ দখল করে পাকা বাড়িঘর নির্মাণ করতে থাকে। হাট বাজার সহ আশপাশের ময়লা আবর্জনা এনে ফেলতে থাকে এখানে। ফলে দূষণ আর দখলে অস্তিত্ব সংকটে পড়ে যায় ঐতিহ্যবাহী সুন্দরী খাল। বর্তমানে এই খাল মৃতপ্রায় এবং দুই দিক থেকে প্রভাবশালী মানুষেরা ভরাট করে এই খাল এবং এই খালের অবস্থা ঝুঁকিপূর্ণ করেছে। খালের সৌন্দর্য তখন ছিল ভরপুর, ভালো ছিল। সেই ভালোটা আজকে আবর্জনার থেকে শুরু করে সবকিছু মিলিয়ে খালটা অসুন্দর হয়ে গেছে। ময়লা আবর্জনার কারণে দুর্গন্ধে রাস্তা দিয়ে হাঁটতে পারে না পথচারী সহ শিক্ষার্থীরা। পরিবেশকে করে তুলেছে অসহনীয়। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। সারা বাজারের আবর্জনা, আশেপাশের বাসা আছে সেগুলোর আবর্জনা ফেলে এই খালকে এমন ভাবে দূষিত করছে যে এখানে তো নৌকা চলাচলের ব্যবস্থা নাই এবং কি পানি চলাচলের ব্যবস্থা এখানে দুষ্কর হয়ে গেছে। এদিকে যখন আমরা যাতায়াত করি অনেক প্রচুর দুর্গন্ধ, এদিকে একটু হাঁটাচলা করা যায় না। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এখনই পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন মহলের। কালের পরিক্রমায় এর মুখ বন্ধ হয়ে গেছে, মানুষ অবৈধভাবে দখল করে নিয়েছে। বাজারের বর্জ্য, কারখানার বর্জ্য এখানে পড়ার পরে এমন দুর্গন্ধ হয়েছে যে মানুষের এখানে চলাফেরা করা একেবারেই অসম্ভব হয়ে গিয়েছে। আমরা চাই যে খালের মুখ খুলে দেওয়া হোক, অন্তত বর্ষাকালে যেন এটা দ্রুত গতিতে পানি প্রবাহ হয়, যেন এই ময়লাগুলো চলে যায় এবং মানুষ আবার আগের মতো পরিবেশ ফিরে পায়। টাঙ্গাইল শহরতলির পাশ দিয়ে বয়ে চলা এক সময়ের স্রোতস্বিনী সুন্দরী খাল আগের সৌন্দর্য ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা সকলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। হযরত মাওলানা সাদ কান্দালভির অনুসারী সকল মুরব্বীদের নামে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার সহ কারাবন্দী মুফতি মুয়াজ বিন নূরকে অতি সত্বর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সাদপন্থী মুরব্বীরা। দুপুরে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। এ সময় মুসল্লিরা সঠিক সময়ে কাকরাইল মসজিদ এবং টঙ্গী ইজতেমা ময়দান বুঝিয়ে দিয়ে বিশ্ব ইজতেমার নির্দিষ্ট তারিখে তা আয়োজনে সকল কার্যক্রম নিশ্চিত করা সহ 10 দফা দাবি তুলে ধরেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ছোটবেলা থেকে রঙের কাজে আগ্রহ নূর আলীর। পাশের বাড়িতে রঙের কাজ দেখে মিস্ত্রিদের সহযোগিতা করতে করতেই ছবি আঁকা শুরু। বর্তমানে রিকশা পেইন্টিং করে এলাকায় সুনাম অর্জন করেছেন নূর আলী ও তার 3 ভাই। প্রতিনিধি খায়রুল আহসান মানিকের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। 2023 সালে ঢাকার রিকশা ও রিকশা চিত্রকে ইউনেস্কো অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। সেই রিকশা চিত্রের বাহারি কাজ নিয়ে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে নূর আলী আর্ট সেন্টার। সেখানে নূর আলী তার ভাইদের নিয়ে ছবি আঁকছেন হারিকেন, চশমা, কেটলি, শোপিস, রিকশা, গরুর গাড়ি, সিএনজি অটোরিকশা, মাটি ও অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিলে। তাদের তুলির ছোঁয়ায় এক একটা চিত্র যেন জীবন্ত হয়ে উঠছে। দেয়ালেও রয়েছে নানা শিল্পকর্ম, রয়েছে সিনেমার চিত্র। পড়ালেখায় অমনোযোগী হওয়ায় ছোটবেলাতেই পেইন্টিং এর কাজ শুরু করেন তিনি। ধীরে ধীরে রিকশা পেইন্টিং এ আগ্রহ বাড়ে তার। হয়ে ওঠেন বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিং ধারার শিল্পী। মালেক ওস্তাদ কোরিয়া থেকে, দক্ষিণ কোরিয়া থেকে আসছে, নতুন নতুন ডিজাইনের কাজ করে, বেবি টেক্সের কাজ করে, তারপরে মার্কেটের ভিতরে আপনার নতুন নতুন ডিজাইন করে ছাড়ে। তখন আমার একটু আগ্রহ রাখলো। নূর আলী অন্য কাজ করলেও তার ভালোবাসা রিকশা পেইন্টিং ঘিরেই। আমার বড় ভাই কাজ করতো, এই কাজ দেখে দেখে নিজের আগ্রহ জাগলো। আমাদের বিলুপ্ত কাজটা বিভিন্ন পণ্যের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলব, সেটা হোক হারিকেন, সেটা হোক কেটলি। জেলা কালচারাল অফিসার বলেন, প্রান্তিক রিকশা চিত্রশিল্পীদের খুঁজে এনে তাদের কাজ বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছেন তারা। তারা যে একটা একদম প্রকৃতি প্রদত্ত যে একটা প্রতিভার অধিকারী, সেটা কিন্তু শুধু কুমিল্লাবাসী নয়, সারা দেশের মানুষের মাঝে এটা তারা নিজেদেরকে উপস্থাপন করার একটা সুযোগ পেয়েছে। এই কাজের পরিধি বৃদ্ধিতে আর্থিক সহায়তার আশ্বাস কুমিল্লা বেসিকের। এই উদ্যোক্তারা যদি একটু প্রাতিষ্ঠানিক রূপে বা ব্যক্তিগতভাবে আমাদের কাছে আসে, তাহলে আমরা তাদেরকে নিবন্ধনের আওতায় নিয়ে আসব, তাদেরকে আমরা ঋণ সহায়তা দিতে পারি। রিকশার গায়ে আঁকা চিত্রগুলো ইতিহাস ও সংস্কৃতির প্রতিফলন। এই শিল্পকে ধরে রাখতে সকলের সহযোগিতা চান শিল্পীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর।
মিউজিক ফেস্ট দিয়ে আজ পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর। মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে থাকছে রাহাত ফতে আলী খানের গান। তার সঙ্গে মঞ্চে পারফর্ম করবেন মাইলস জেফার, অ্যাভয়েড রাফা এবং মুজা। স্টেডিয়ামের গেট খুলবে দুপুর 2:30 যাতে দর্শকরা আগে ভাগে এসে উপভোগ করতে পারেন পুরো আয়োজন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ গড়াবে 30 ডিসেম্বর। দর্শকদের কথা মাথায় রেখে এবার টিকিটের দাম করা হয়েছে সাশ্রয়ী। প্লাটিনাম 8,000, গোল্ড 6,000, সিলভার 4,000, গ্র্যান্ড স্ট্যান্ড 1,500 টাকা এবং ক্লাব হাউসের টিকিট 500 টাকা। স্প্যানিশ লা লিগায় সেভিয়াকে 4-2 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে কিলিয়ান এমবাপ্পের গোলে 10 মিনিটেই এগিয়ে যায় আনচেলত্তির দল। আক্রমণ আর বল দখল ধরে রেখে 20 মিনিটে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। 34 মিনিটে রদ্রিগো দলের হয়ে তৃতীয় গোল করেন। রিয়াল মাদ্রিদের পক্ষে চতুর্থ গোলটি 53 মিনিটে ব্রাহিম দিয়াজের। সেভিয়ার হয়ে 2 গোল শোধ দেন ইসাক রোমেরো এবং লুক বাকিও। এই জয়ে 41 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা অ্যাটলেটিকোর চেয়ে পয়েন্ট ব্যবধানে একে নামিয়েছে রিয়াল মাদ্রিদ। 38 পয়েন্ট নিয়ে 3-এ বার্সেলোনা। ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম হটস্পারকে 6-3 গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল। প্রতিপক্ষের মাঠে 36 মিনিটের মধ্যে লুইস দিয়াজ আর ম্যাক অ্যালিস্টারের গোলে 2-0 এগিয়ে যায় লিভারপুল। ম্যাডিসন 41 মিনিটে টটেনহামের হয়ে 1 গোল শোধ দেন। তবে প্রথমার্ধের ইনজুরি সময়ে অলরেঞ্জরা আবারও ব্যবধান বাড়ায়। পাল্টা আক্রমণের ম্যাচে দ্বিতীয়ার্ধে লিভারপুলের হয়ে লুইস দিয়াজ একটি আর মোহাম্মদ সালা জোড়া গোল করেন। স্পারদের হয়ে ব্যবধান কমান কুলুসেভস্কি আর সোলাঙ্কি। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা চেলসির চেয়ে 4 পয়েন্টে এগিয়ে গেছে আর্নে স্লটের দল। সংবাদ শেষ করব, তার আগে সংবাদ শিরোনাম আরও একবার। সংস্কারের মূল লক্ষ্য নির্বাচন ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, মন্তব্য আইন উপদেষ্টার। রাজনৈতিক সদিচ্ছাই কাটাতে পারে বিচার বিভাগের অনিয়ম। বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে পররাষ্ট্র দপ্তরের চিঠি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিডিআর বিদ্রোহের ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিশন গঠন। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ। সাবেক ডেপুটি গভর্নর SK সুর স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে দুদকের মামলা। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।